আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা কথা বলবো দুনিয়া টাকার গোলাম খে নাটকের ১৩ নম্বর এপিসোড নিয়ে। এই পর্বে গল্প খুব বেশি এগিয়ে না গেলেও বেশ কিছু গুরুত্বপূর্ণ ইঙ্গিত এবং আবেগঘন মুহূর্ত দর্শকদের সামনে তুলে ধরা হয়েছে। বিশেষ করে শেহজাদ চৌধুরীর স্মৃতিশক্তি ফিরে পাওয়ার বিষয়টি এখন গল্পের মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। শুরুতেই যা দেখানো হয়েছে, এপিসোডের শুরু থেকেই শেহজাদ ওরফে গোলামের অসহায় জীবনকে আরও স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। একসময় যে ব্যক্তি হাজার হাজার কোটি টাকার মালিক ছিল, আজ সে নিজের পরিচয় ভুলে অন্যের বাড়িতে একজন সাধারণ কর্মচারী হিসেবে কাজ করছে। এই বৈপরীত্যই নাটকের সবচেয়ে শক্তিশালী দিক। দর্শক জানে শেহজাদ কে, কিন্তু চরিত্রটি নিজেই জানে না সে আসলে কে। ফলে প্রতিটি দৃশ্যেই এক ধরনের আবেগ ও কষ্ট কাজ করে। মির্জা পরিবারের আচরণ। এই পর্বেও মির্জা পরিবারের কিছু সদস্যের আচরণ দর্শকদের বিরক্ত করেছে। বিশেষ করে গৃহকর্ত্রীর ব্যবহার আগের মতোই কঠোর এবং অপমানজনক। তবে ইতিবাচক দিক হল হিতু চরিত্রটি আবারও মানবিক অবস্থান নিয়েছে। সে বারবার গোলামের প্রতি হওয়া অন্যায়ের প্রতিবাদ করার চেষ্টা করছে। এতে বোঝা যায় ভবিষ্যতে ঋতু হয়তো শেহজাদের সত্য পরিচয় জানার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ফাতেমার সংগ্রাম। এপিসোড ১৩ এর অন্যতম আকর্ষণ ছিল ফাতেমার দৃশ্যগুলো। ফাতেমা এখন নিশ্চিত যে তার স্বামী বেঁচে আছে, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হল শেহজাদ তাকে চিনতে পারছে না। একজন স্ত্রীর জন্য এর চেয়ে কষ্টের আর কি হতে পারে? ফাতেমার প্রতিটি সংলাপে সেই কষ্ট ফুটে উঠেছে। সে হাল ছাড়তে রাজি নয়। যেভাবেই হোক শেহজাদের স্মৃতি ফিরিয়ে আনতে চায়। নিউরোলজিস্টের সাহায্য নেওয়ার পরিকল্পনা গল্পকে নতুন দিকে নিয়ে যাচ্ছে। স্মৃতি ফিরে পাওয়ার ইঙ্গিত। এই পর্বে কয়েকটি মুহূর্তে মনে হয়েছে শেহজাদের অবচেতন মনে পুরনো স্মৃতিগুলো ধীরে ধীরে জেগে উঠছে। কিছু পরিচিত নাম, কিছু ঘটনা এবং কিছু মানুষের উপস্থিতি তার মধ্যে অস্বস্তি তৈরি করছে। যদিও সে এখনও সবকিছু অস্বীকার করছে, কিন্তু দর্শক হিসেবে বোঝা যাচ্ছে তার ভেতরে কিছু একটা পরিবর্তন শুরু হয়েছে। এটাই সম্ভবত আগামী পর্বগুলোর সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে। ১০,০০০ কোটি টাকার রহস্য। গল্পের সবচেয়ে বড় রহস্য এখনও শেহজাদের বিপুল সম্পদকে ঘিরে। ১০,০০০ কোটি টাকার মালিক একজন মানুষ হঠাৎ নিখোঁজ হয়ে গেল, স্মৃতিশক্তি হারিয়ে ফেল, আর তার সম্পদের উপর অন্যরা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে। এই বিষয়টিই পুরো নাটককে সাধারণ পারিবারিক গল্প থেকে আলাদা করেছে। এপিসোড ১৩তে সরাসরি বড় কোনো প্রকাশ না হলেও পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই সম্পদের পেছনে শক্তিশালী একটি চক্র কাজ করছে। তারা কোনোভাবেই চায় না শেহজাদ তার অতীত মনে করতে পারুক। অভিনয় কেমন ছিল? শেহজাদ চরিত্রে অভিনেতার অভিনয় যথেষ্ট ভালো ছিল। বিশেষ করে বিভ্রান্তি, অসহায়ত্ব এবং পরিচয় সংকটের অনুভূতি তিনি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। ফাতেমার আবেগঘন দৃশ্যগুলোও বেশ শক্তিশালী ছিল। তার চোখের ভাষা এবং সংলাপ দর্শকদের গল্পের সঙ্গে সংযুক্ত রাখতে সাহায্য করেছে। ঋতু চরিত্রটিও ধীরে ধীরে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। কিছু দুর্বল দিক। নাটকের গতি এখনও কিছুটা ধীর। দর্শকরা অনেকদিন ধরেই শেহজাদের স্মৃতি ফেরার অপেক্ষা করছে, কিন্তু গল্প খুব ধীরে এগোচ্ছে। কিছু দৃশ্য ছোট করা গেলে এবং রহস্যের অংশ আরও দ্রুত উন্মোচন করা হলে নাটকটি আরও উপভোগ্য হতে পারত। আগামী পর্বে কি হতে পারে? আমার ধারণা, শেহজাদের চিকিৎসা শুরু হবে। অতীত জীবনের আরও কিছু তথ্য সামনে আসবে। ষড়যন্ত্রকারীদের একজনের পরিচয় প্রকাশ পেতে পারে। ঋতু গোলামের সত্য পরিচয় নিয়ে সন্দেহ করতে শুরু করবে। ফাতেমা ও শেহজাদের মধ্যে আবেগঘন মুখোমুখি দৃশ্য দেখা যেতে পারে। চূড়ান্ত মতামত। এপিসোড ১৩ মূলত বড় ঝড়ের আগের প্রস্তুতির মতো। এখানে খুব বড় কোনো রহস্যের সমাধান না হলেও ভবিষ্যতের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর ভিত্তি তৈরি করা হয়েছে। যারা রহস্য, পারিবারিক দ্বন্দ্ব এবং আবেগঘন গল্প পছন্দ করেন তাদের জন্য এই পর্বটি উপভোগ্য হবে। তবে যারা দ্রুত গতির গল্প আশা করছেন তাদের কাছে পর্বটি কিছুটা ধীর মনে হতে পারে। বন্ধুত্বের পরীক্ষা নাকি নতুন দ্বন্দ্বের শুরু? আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা কথা বলবো নাটকের এপিসোড নিয়ে। এই পর্বে বন্ধুত্ব, স্কুল লাইফ, আবেগ এবং ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তার বিষয়গুলো আরও গভীরভাবে তুলে ধরা হয়েছে। আগের পর্বগুলোর মতো শুধু মজার ঘটনা নয়, বরং চরিত্রগুলোর ব্যক্তিগত সংগ্রাম এবং সম্পর্কের টানাপোড়েনও এই এপিসোডের বড় আকর্ষণ। এপিসোডের শুরুতেই নতুন উত্তেজনা। পর্বের শুরু থেকেই বন্ধুদের মধ্যে এক ধরনের অস্বস্তি লক্ষ্য করা যায়। ছোট একটি ভুল বোঝাবুঝি ধীরে ধীরে বড় সমস্যায় রূপ নিতে শুরু করে। স্কুল জীবনে এমন ঘটনা খুবই স্বাভাবিক, কিন্তু স্কুল গ্যাংয়ের বিশেষত্ব হল তারা বাস্তব জীবনের সমস্যাগুলোকে খুব সহজভাবে উপস্থাপন করতে পারে। বন্ধুত্বের আসল পরীক্ষা। এই এপিসোডে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল বন্ধুত্ব। যখন একজন বন্ধু সমস্যায় পড়ে, তখন বাকিরা তার পাশে দাঁড়াবে নাকি তাকে একা ছেড়ে দেবে, এই প্রশ্নটাই পুরো গল্পে ঘুরে ফিরে এসেছে। কিছু চরিত্র বন্ধুত্বের মূল্য বুঝেছে, আবার কেউ কেউ নিজের স্বার্থকে বেশি গুরুত্ব দিয়েছে।
ফলে দর্শকদের জন্য অনেক আবেগঘন মুহূর্ত তৈরি হয়েছে। স্কুল লাইফের বাস্তব চিত্র সবসময় স্কুল জীবনের বাস্তব দিকগুলো দেখানোর চেষ্টা করে। এই পর্বেও ক্লাস, শিক্ষক, পড়াশোনার চাপ, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা এবং সহপাঠীদের সম্পর্ক খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। বর্তমান সময়ে শিক্ষার্থীরা নিজেদের জীবনের অনেক মিল খুঁজে পাবে এই দৃশ্যগুলোর মধ্যে। ভবিষ্যৎ নিয়ে চিন্তা এপিসোড 13 এর একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল ক্যারিয়ার নিয়ে আলোচনা। অনেক শিক্ষার্থী ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ভোগে। কি করবে, কোথায় পড়বে, চাকরির জন্য কিভাবে প্রস্তুতি নেবে, এসব প্রশ্নের উত্তর খুঁজতে থাকে। নাটকটি খুব সুন্দরভাবে দেখিয়েছে যে ব্যর্থতার ভয় না পেয়ে আত্মবিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। চরিত্র বিশ্লেষণ প্রধান চরিত্র এই পর্বে প্রধান চরিত্রের পরিণত মানসিকতা চোখে পড়েছে। আগের তুলনায় সে অনেক বেশি দায়িত্বশীল এবং বন্ধুদের জন্য চিন্তাশীল হয়ে উঠেছে। বন্ধুদের দল বন্ধুদের মধ্যে মজার মুহূর্ত থাকলেও তাদের সম্পর্কের ভেতরে চাপা দ্বন্দ্ব তৈরি হচ্ছে। ভবিষ্যতে এটি বড় সংঘর্ষে পরিণত হতে পারে। শিক্ষকদের ভূমিকা শিক্ষকদের কিছু সংলাপ এবং পরামর্শ শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণাদায়ক ছিল। বিশেষ করে জীবন ও ক্যারিয়ার নিয়ে তাদের বক্তব্য বেশ অর্থবহ। আবেগ ও নাটকীয়তা এই পর্বের আবেগের জায়গাটা বেশ শক্তিশালী ছিল। বন্ধুদের মধ্যে ভুল বোঝাবুঝি, পারিবারিক চাপ এবং ভবিষ্যতের অনিশ্চয়তা সব মিলিয়ে দর্শকদের সঙ্গে সংযোগ তৈরি করতে সক্ষম হয়েছে। কিছু দুর্বল দিক তবে কিছু দৃশ্য অপ্রয়োজনীয়ভাবে দীর্ঘ মনে হয়েছে। গল্পের গতি আরও দ্রুত হলে এবং দ্বন্দ্বগুলো একটু বেশি গভীরভাবে দেখানো হলে পর্বটি আরও আকর্ষণীয় হতে পারত। আগামী পর্বে কি হতে পারে? বন্ধুদের মধ্যে তৈরি হওয়া ভুল বোঝাবুঝি আরও বাড়তে পারে। নতুন কোনো ছাত্র বা চরিত্র গল্পে প্রবেশ করতে পারে। পরীক্ষার চাপ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নতুন সংকট দেখা দিতে পারে। আজকে আমরা কথা বলবো একটি অসাধারণ রোমান্টিক কমেডি নাটক নিয়ে, যেখানে প্রেমের সাথে আছে হাস্যরস, ভুল বোঝাবুঝি, পারিবারিক আবেগ এবং শেষ পর্যন্ত একটি তৃপ্তিদায়ক সমাপ্তি। নাটকের মূল চরিত্র সৈকত এবং যারা তাদের দারুণ অভিনয় ও কেমিস্ট্রির মাধ্যমে পুরো গল্পটিকে প্রাণবন্ত করে তুলেছে। গল্পের শুরুতেই মজার সংঘাত। নাটকের শুরু থেকেই দর্শক দেখতে পায় সৈকত এবং যারার মধ্যে এক ধরনের ঠান্ডা যুদ্ধ চলছে। প্রথম পরিচয়টা মোটেও সুখকর ছিল না। যারা স্বভাবগতভাবে একটু রাগী এবং জেদি মেয়ে। অন্যদিকে সৈকত শান্ত, ধৈর্যশীল এবং বুদ্ধিমান। ফলে দুজনের প্রথম সাক্ষাৎ থেকেই একের পর এক মজার পরিস্থিতি তৈরি হতে থাকে। যারা বারবার সৈকতকে অপদস্থ করার চেষ্টা করলেও সৈকত সবকিছু হাসিমুখে সামাল দেয়া। এই অংশগুলো নাটকের সবচেয়ে উপভোগ্য মুহূর্তগুলোর একটি। সৈকতের ভালোবাসা ছিল নিঃস্বার্থ। গল্পের সবচেয়ে সুন্দর দিক হল সৈকতের চরিত্র। সে শুধু যারাকে পাওয়ার জন্য ঢাকায় আসেনি, বরং তাকে বুঝতে এবং তার মন জয় করতে এসেছে। সৈকত জানুক যে যারা তাকে পছন্দ করে না, তারপরও সে ধৈর্য হারায়নি। বর্তমান সময়ের অনেক প্রেমের গল্পে যেখানে জোর করে ভালোবাসা আদায়ের চেষ্টা দেখা যায়, সেখানে সৈকত সম্পূর্ণ ভিন্ন। সে যারার সিদ্ধান্তকে সম্মান করতে জানে। যারার চরিত্রের পরিবর্তন নাটকের শুরুতে যারাকে কিছুটা অহংকারী এবং রাগী মনে হলেও গল্প যত এগো, তার চরিত্রের পরিবর্তন তত স্পষ্ট হয়ে ওঠে। সে ধীরে ধীরে বুঝতে শুরু করে যে সৈকত অন্যদের মতো নয়। সৈকতের সততা, আন্তরিকতা এবং ভালোবাসা তাকে পরিবর্তন করে দেয়া। এই পরিবর্তনটা খুব স্বাভাবিকভাবে দেখানো হয়েছে, যা নাটকের বড় একটি ইতিবাচক দিক। পারিবারিক আবেগ নাটককে আরও শক্তিশালী করেছে। শুধু প্রেম নয়, নাটকে পারিবারিক সম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যারার বাবার চরিত্রটি বিশেষভাবে উল্লেখ করার মতো। তিনি একদিকে বন্ধুকে দেওয়া কথা রাখতে চান, অন্যদিকে মেয়ের সুখকেও গুরুত্ব দেন। একজন বাবার এই মানসিক দ্বন্দ্ব খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। জন্মদিনের সারপ্রাইজ দৃশ্য পুরো নাটকের অন্যতম সেরা দৃশ্য ছিল যারার জন্মদিনের সারপ্রাইজ। এই মুহূর্তে সৈকতের ভালোবাসা এবং যারার অনুভূতি দুটোই দর্শকদের সামনে পরিষ্কার হয়ে যায়। দৃশ্যটি আবেগপূর্ণ হলেও অতিরিক্ত নাটকীয় মনে হয়নি, বরং এটি গল্পের মোড় ঘুরিয়ে দেওয়ার গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে কাজ করেছে। ক্লাইম্যাক্স ছিল সবচেয়ে শক্তিশালী অংশ। যখন যারার বিয়ে অন্য জায়গায় ঠিক হয়ে যায়, তখন গল্পে নতুন উত্তেজনা তৈরি হয়। সাধারণত এমন পরিস্থিতিতে নায়ক-নায়িকা পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়া, কিন্তু এখানে সৈকতের সিদ্ধান্ত তাকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। সে ভালোবাসার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছে যারার বাবার সম্মানকে। এই বিশেষটি চরিত্রটিকে আরও পরিণত এবং সম্মানযোগ্য করে তুলেছে। অভিনয় কেমন ছিল সৈকত? পুরো নাটকের প্রাণ বলা যায় সৈকতকে। তার সংলাপ, অভিব্যক্তি এবং কমেডি টাইমিং ছিল দুর্দান্ত। যারার রাগ, অভিমান, হাসি এবং প্রেমে পড়ার অনুভূতি খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। যারার বাবা অভিজ্ঞ অভিনয়ের মাধ্যমে তিনি চরিত্রটিকে বাস্তবসম্মত করে তুলেছেন। গরিবের বউ কোটিপতি নাটক রিভিউ। গরিব সে যে প্রেমের পরীক্ষা, শেষে মিল সুখের ঠিকানা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা কথা বলবো গরিবের বউ কোটিপতি নাটকটি নিয়ে। নাম শুনেই বোঝা যায় গল্পে রয়েছে ধনী গরিবের পার্থক্য, প্রেম, পারিবারিক আবেগ এবং কিছু মজার নাটকীয়তা। তবে এই নাটকের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল, একজন কোটিপতি বাবা নিজের মেয়ের জন্য এমন একটি পরিকল্পনা করেন যা পুরো গল্পকে অন্যরকম মাত্রা দিয়েছে। নাটকটি মূলত দেখানোর চেষ্টা করেছে যে একজন মানুষের আসল মূল্য তার সম্পদে নয়, বরং তার চরিত্র, সততা এবং মানবিকতায়। গল্পের শুরুতেই চমক।
নাটকের শুরুতে আমরা দেখতে পাই ধনী ব্যবসায়ী আমির চৌধুরী এবং তার মেয়ে স্নেহা চৌধুরী একটি অদ্ভুত পরিকল্পনা করছেন। তারা জানতে পারে যে ফিরোজ নামের একটি ছেলে ধনী পরিবারের মেয়েদের পছন্দ করে না। সে বিশ্বাস করে ধনী মানুষদের মধ্যে অহংকার বেশি থাকে এবং তারা সাধারণ মানুষের কষ্ট বোঝে না। এই কারণেই আমির চৌধুরী সিদ্ধান্ত নেন নিজের পরিচয় গোপন করবেন এবং গরিব সেজে ফিরোজের সামনে হাজির হবেন। এখান থেকেই গল্পের আসল মজা শুরু হয়। গরিব সেজে বস্তিতে জীবন। গল্পের সবচেয়ে মজার অংশ ছিল ধনী বাবা মেয়ের বস্তিতে গিয়ে বসবাস করা। যারা এতদিন বিলাসবহুল জীবনে অভ্যস্ত ছিল তারা হঠাৎ সাধারণ মানুষের জীবনযাপন শুরু করে। এই অংশে অনেক হাস্যরসাত্মক দৃশ্য রয়েছে। একদিকে তারা নিজেদের আসল পরিচয় লুকানোর চেষ্টা করছে, অন্যদিকে আশপাশের মানুষের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টাও করছে। দর্শকদের কাছে এই অংশগুলো বেশ উপভোগ্য মনে হবে। ফিরোজ চরিত্রের বিশেষত্ব। ফিরোজ চরিত্রটিকে সাধারণ নায়কদের মতো দেখানো হয়নি। সে ধনী পরিবারের সম্পদের প্রতি আকৃষ্ট নয়, বরং সে একজন সৎ, পরিশ্রমী এবং আত্মসম্মানবোধসম্পন্ন যুবক। স্নেহাকে সে ভালোবাসে তার সরলতা এবং মানবিকতার জন্য, সম্পদের জন্য নয়। এই বিষয়টিই পুরো নাটকের মূল বার্তা বহন করে। স্নেহার ভালোবাসা ও আত্মত্যাগ। স্নেহা চরিত্রটিও বেশ শক্তিশালী। সে শুধু বাবার পরিকল্পনার অংশ নয়, বরং নিজেও ফিরোজকে ভালোবেসে ফেলে। ফিরোজের সুখের জন্য এবং তার সম্মান রক্ষার জন্য স্নেহা বারবার নিজের পরিচয় গোপন করে। বস্তির বাড়িওয়ালা জসিম যখন ফিরোজকে অপমান করে তখন স্নেহা গোপনে নিজের ক্ষমতা ব্যবহার করে তাকে শিক্ষা দেয়া। এখানে বোঝা যায় স্নেহা শুধু প্রেমিকা নয়, একজন দায়িত্বশীল সঙ্গীও। জসিমের চরিত্র ও নাটকীয়তা। জসিম চরিত্রটি গল্পে কিছুটা নেতিবাচক ভূমিকা পালন করেছে। তার কারণে গল্পে সংঘাত তৈরি হয়েছে। তবে তার উপস্থিতি ছাড়া গল্পে উত্তেজনা কমে যেত। কারণ একজন ভিলেন বা বাধা না থাকলে নায়ক নায়িকার সম্পর্কের গভীরতাও বোঝানো কঠিন। চাকরির দৃশ্য ছিল টার্নিং পয়েন্ট। নাটকের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল যখন ফিরোজ চাকরির জন্য আমির চৌধুরীর অফিসে যায়। দর্শক তখন জানে যে আমির চৌধুরী আসলে সবকিছুর পেছনে রয়েছেন, কিন্তু ফিরোজ তা জানে না। এই নাটকীয় পরিস্থিতি গল্পকে আরও আকর্ষণীয় করে তুলেছে। সবচেয়ে ভালো বিষয় হল ফিরোজকে শুধু সম্পর্কের কারণে নয়, তার যোগ্যতার মূল্যায়ন করেই সুযোগ দেওয়া হয়েছে। নাটকের মূল বার্তা। এই নাটকটি মূলত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছে। মানুষের পরিচয় তার টাকায় নয়, চরিত্রে। সত্যিকারের ভালোবাসা সম্পদের উপর নির্ভর করে না। একজন ভালো জীবনসঙ্গী জীবনের সবচেয়ে বড় সম্পদ। ধনী গরিবের পার্থক্য মানুষ সৃষ্টি করে, হৃদয় নয়। অভিনয় কেমন ছিল ফিরোজ? ফিরোজ চরিত্রে অভিনয় ছিল স্বাভাবিক এবং বিশ্বাসযোগ্য। তার সরলতা দর্শকদের ভালো লাগবে। স্নেহা। নাটকের প্রাণ বলা যায় স্নেহাকে। তার অভিনয় আবেগ, হাস্যরস এবং রোমান্স সবকিছুর সুন্দর মিশ্রণ ছিল। আমির চৌধুরী। একজন ধনী বাবা হিসেবে তার অভিনয় যথেষ্ট পরিণত এবং বাস্তবসম্মত ছিল। বিশেষ করে মেয়ের ভবিষ্যৎ নিয়ে তার চিন্তা দর্শকদের স্পর্শ করবে। কিছু দুর্বল দিক। নাটকের গল্প কিছুটা অনুমানযোগ্য। শুরু থেকেই বোঝা যায় শেষ পর্যন্ত ফিরোজ এবং স্নেহার মিল হবে। এছাড়া কিছু দৃশ্য একটু দ্রুত শেষ হয়ে গেছে, যেগুলো আরও বিস্তারিত দেখানো যেত। তবে বিনোদনের দিক থেকে এগুলো বড় কোনো সমস্যা নয়। চূড়ান্ত মতামত। গরিবের বুক কোটিপতি কো একটি সুন্দর পারিবারিক রোমান্টিক নাটক, যেখানে প্রেম, হাস্যরস এবং আবেগের সুন্দর সমন্বয় দেখা যায়। প্রথম পর্বের জনপ্রিয়তার ধারাবাহিকতায় নির্মিত এই সিকুয়েলে শুধু প্রেম কিংবা পারিবারিক আবেগ নয়, বরং কর্পোরেট রাজনীতি, পরিচয় গোপন করা নাটক এবং বাবা ছেলের জটিল সম্পর্ককে কেন্দ্র করে গল্প এগিয়ে যায়। প্রথম অংশে আমরা দেখেছিলাম ফিরোজ এবং স্নেহার ভালোবাসার গল্প, কিন্তু দ্বিতীয় অংশে সেই গল্প নতুন মাত্রা পেয়েছে। এখানে প্রেমের পাশাপাশি এসেছে দায়িত্ব, ব্যবসায়িক প্রতিযোগিতা এবং অতীতে লুকিয়ে থাকা সত্য। গল্পের শুরুতেই নতুন চমক। নাটকের শুরুতেই দেখা যায় ফিরোজ এখন একটি বড় প্রতিষ্ঠানের নতুন ম্যানেজিং ডিরেক্টর। একসময় যে ছেলেটি সাধারণ জীবনযাপন করত, এখন সে একটি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্বে। তবে সবচেয়ে মজার বিষয় হল তার স্ত্রী স্নেহা এবং শ্বশুর আমির চৌধুরী নিজেদের আসল পরিচয় গোপন করেই তার অফিসে কাজ করছেন। কারণ তারা জানেন ফিরোজ এখনো ধনী মানুষদের খুব একটা পছন্দ করে না। তারা ভয় পান যদি ফিরোজ জানতে পারে যে তারা আসলে কোটিপতি পরিবার থেকে এসেছে, তাহলে তাদের সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে। এই পরিচয় লুকানোর বিষয়টি পুরো নাটকে হাস্যরস এবং সাসপেন্স দুটোই তৈরি করেছে। ফিরোজের চরিত্রের পরিবর্তন। প্রথম নাটকে ফিরোজ ছিল একজন সংগ্রামী যুবক, কিন্তু এই নাটকে তাকে অনেক বেশি পরিণত এবং দায়িত্বশীল হিসেবে দেখানো হয়েছে। অফিসে সে খুবই কঠোর। কাজের ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা সে সহ্য করে না। মজার ব্যাপার হলো নিজের স্ত্রী এবং শ্বশুরের সাথেও সে একজন সাধারণ কর্মচারীর মতোই আচরণ করে। এখানে বোঝা যায় ফিরোজ ব্যক্তিগত সম্পর্কের চেয়ে দায়িত্বকে বেশি গুরুত্ব দেয়া। স্নেহা ও আমির চৌধুরীর অভিনয়। স্নেহা চরিত্রটি এই নাটকের অন্যতম প্রাণ। সে একদিকে নিজের পরিচয় লুকিয়ে রাখছে, অন্যদিকে স্বামীর পাশে থেকেও সত্য বলতে পারছে না। এই দ্বৈত অবস্থান তার চরিত্রকে অনেক বেশি আবেগময় করে তুলেছে। অন্যদিকে আমির চৌধুরী চরিত্রটি আগের মতোই বুদ্ধিমান এবং মজার। তিনি সবসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন। তার সংলাপ এবং পরিকল্পনাগুলো নাটকে বাড়তি বিনোদন যোগ করেছে। ব্যবসায়িক দ্বন্দ্বের সূচনা। নাটকের বড় একটি অংশ জুড়ে রয়েছে কর্পোরেট জগতের প্রতিযোগিতা। ফিরোজ একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক চুক্তি করতে চায় খান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সাথে। কিন্তু ধনী পরিবার সম্পর্কে তার পূর্বধারণা এবং অহংকারের কারণে সে প্রথমে এই সুযোগ গ্রহণ করতে চায় না। এই সিদ্ধান্তই পরবর্তীতে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। নাটকের সবচেয়ে বড় টুইস্ট। পুরো নাটকের সবচেয়ে শক্তিশালী মুহূর্ত আসে যখন ফিরোজ জানতে পারে যে সোলেমান খান আসলে তার নিজের বাবা। এই দৃশ্যটি শুধু নাটকীয় নয়, আবেগঘন। দর্শক এতক্ষণ ধরে ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতা দেখছিল, কিন্তু হঠাৎ করেই বিষয়টি পারিবারিক সম্পর্কে গিয়ে দাঁড়ায়। এখানেই নাটকটি সাধারণ রোমান্টিক গল্প থেকে বেরিয়ে এসে পারিবারিক রহস্যের রূপ নেয়া। বাবা ছেলের সম্পর্ক। ফিরোজ এবং সোলেমান খানের সম্পর্ক নাটকের সবচেয়ে আকর্ষণীয় অংশ। বহু বছর ধরে বিচ্ছিন্ন থাকা দুই মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি, অভিমান এবং দূরত্ব জমে আছে। যখন সত্য প্রকাশ পায় তখন দর্শক বুঝতে পারে যে ব্যবসায়িক সংঘাতের পেছনে কত বড় ব্যক্তিগত ইতিহাস লুকিয়েছিল। এই অংশগুলো নাটকের আবেগকে অনেক উঁচুতে নিয়ে গেছে। 100 কোটির প্রকল্প বাতিল। নাটকের ক্লাইম্যাক্সে দেখা যায় সোলেমান খান একটি গুরুত্বপূর্ণ 100 কোটির প্রকল্প বাতিল করে দেন। এই সিদ্ধান্ত শুধু ফিরোজের জন্য নয়, পুরো প্রতিষ্ঠানের জন্য বড় ধাক্কা হয়ে আসে। হাজারো কর্মচারীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। এই মুহূর্তে দর্শকদের মনে একটি বড় প্রশ্ন তৈরি হয়।
সোলেমান খান কি শুধুই ব্যবসায়িক কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন, নাকি এর পেছনে অন্য কোনো ব্যক্তিগত কারণ রয়েছে? নাটকের মূল বার্তা। নাটকটি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছে। অভিনেতা ফিরোজ চরিত্রে যথেষ্ট পরিণত অভিনয় করেছেন। একজন কঠোর অফিস প্রধান এবং আবেগপ্রবণ ছেলের দ্বৈত রূপ সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। স্নেহা। নাটকের আবেগঘন দৃশ্যগুলোতে তার অভিনয় ছিল স্বাভাবিক এবং হৃদয়স্পর্শী। আমির চৌধুরী। কমেডি এবং গাম্ভীর্যের মিশ্রণে তিনি আবারও দর্শকদের মুগ্ধ করেছেন। সোলেমান খান। অল্প সময়ের উপস্থিতিতেই চরিত্রটি গল্পের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। কিছু দুর্বল দিক। কিছু জায়গায় অফিসের দৃশ্যগুলো একটু বেশি দীর্ঘ মনে হয়েছে। এছাড়া ফিরোজের ধনী মানুষদের প্রতি অতিরিক্ত নেতিবাচক মনোভাব কিছুটা অতিরঞ্জিত মনে হতে পারে। তবে গল্পের প্রয়োজনে এই বিশেষটি রাখা হয়েছে। চূড়ান্ত মতামত। গরিবের বুক কোটিপতি 2 কি শুধু একটি রোমান্টিক নাটক নয়, বরং পরিচয়, পরিবার, ক্ষমা এবং আত্মপরিচয় খুঁজে পাওয়ার গল্প। প্রথম অংশের তুলনায় এই নাটকে আবেগ এবং রহস্যের মাত্রা অনেক বেশি। বিশেষ করে শেষে টুইস্ট এবং 100 কোটির প্রকল্প বাতিল হওয়ার ঘটনাটি দর্শকদের পরবর্তী অংশ দেখার জন্য আগ্রহী করে তোলে। গরিবের বুক কোটিপতি 2 ফুল রিভিউ। গরিবের মুখোশের আড়ালে কোটিপতি পরিবার, হারিয়ে যাওয়া সম্পর্কের রহস্য এবং 100 কোটির সংকট। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা রিভিউ করতে চলেছি বহুল আলোচিত নাটক ও গরিবের বুক কোটিপতি 2। প্রথম পর্বে আমরা দেখেছিলাম কিভাবে একজন কোটিপতি বাবা নিজের মেয়ের ভালোবাসার জন্য গরিবের অভিনয় করেছিলেন। সেই গল্পেরই ধারাবাহিকতায় দ্বিতীয় পর্বে গল্প আরও বড় হয়েছে, আরও আবেগময় হয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এবার প্রেমের পাশাপাশি এসেছে পরিবার, ব্যবসা, পরিচয়ের সংকট এবং অতীতে লুকিয়ে থাকা সম্পর্কের রহস্য। এই নাটকটি শুধুমাত্র একটি রোমান্টিক গল্প নয়, বরং এটি এমন একটি গল্প যেখানে একজন মানুষ নিজের আদর্শ নিয়ে বাঁচতে গিয়ে বারবার বাস্তবতার মুখোমুখি হয়। আর সেই বাস্তবতায় একসময় তার জীবনকে পুরোপুরি বদলে দেয়। শুরুতেই নতুন অধ্যায়। নাটকের শুরুতেই আমরা দেখতে পাই ফিরোজ আর আগের সেই সাধারণ যুবক নেই। এখন সে একটি বড় প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর। প্রথম পর্বে যাকে আমরা সংগ্রাম করতে দেখেছিলাম, দ্বিতীয় পর্বে সেই ছেলেই বড় দায়িত্বের জায়গায় পৌঁছে গেছে। তবে গল্পের মজার বিষয় হলো ফিরোজ যতই সফল হোক না কেন, তার চিন্তাধারা এখনো একই রকম আছে। সে এখনো বিশ্বাস করে ধনী মানুষদের উপর ভরসা করা যায় না। আর এখান থেকেই শুরু হয় নতুন নাটক। স্নেহা এবং তার বাবা আমির চৌধুরী নিজেদের প্রকৃত পরিচয় গোপন করে ফিরোজের অফিসেই চাকরি করতে শুরু করেন। কারণ তারা জানেন ফিরোজ যদি সত্য জানতে পারে তাহলে তাদের সম্পর্কের মধ্যে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে। প্রথম পর্বের মতোই আছে হাস্যরস। যদিও দ্বিতীয় অংশে গল্প অনেক বেশি সিরিয়াস হয়েছে, তারপরও কমেডির অংশগুলো দর্শকদের বিনোদন দেয়া। বিশেষ করে যখন কোটিপতি শ্বশুর নিজের জামাইয়ের অফিসে সাধারণ কর্মচারীর মতো কাজ করে, তখন তৈরি হওয়া পরিস্থিতিগুলো সত্যি উপভোগ্য। একদিকে তিনি কোটি টাকার মালিক, অন্যদিকে নিজের জামাইয়ের বকাচকা শুনছেন। এই দৃশ্যগুলো দর্শকদের হাসাবে আবার আবেগও তৈরি করবে। ফিরোজ চরিত্রের গভীরতা। এই নাটকের সবচেয়ে বড় শক্তি হলো ফিরোজ চরিত্রটি। সে লোভী নয়। সে শর্টকাটে সফল হতে চায় না। সে বিশ্বাস করে কঠোর পরিশ্রমী মানুষের সবচেয়ে বড় পরিচয়। কিন্তু তার একটি বড় সমস্যা হলো সে মানুষকে খুব দ্রুত বিচার করে ফেলে। বিশেষ করে ধনী মানুষদের প্রতি তার নেতিবাচক ধারণা তাকে বারবার ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে। নাটকটি খুব সুন্দরভাবে দেখিয়েছে যে জীবনে শুধু নীতিবান হওয়াই যথেষ্ট নয়, মানুষের প্রতি দৃষ্টিভঙ্গিও সঠিক হতে হবে। স্নেহা নাটকের সবচেয়ে আবেগী চরিত্র। যদি পুরো নাটকের সবচেয়ে কষ্টের চরিত্র কাউকে বলতে হয় তাহলে সেটা স্নেহা। সে একদিকে স্বামীকে ভালোবাসে, অন্যদিকে প্রতিদিন তার কাছ থেকে সত্য লুকিয়ে যাচ্ছে। একজন স্ত্রী হিসেবে সে চায় স্বামী সবকিছু জানুক, কিন্তু সত্য বললে সম্পর্ক ভেঙে যাওয়ার আশঙ্কা আছে। এই দ্বন্দ্বই স্নেহার চরিত্রকে অসাধারণ করেছে। অনেক দৃশ্যে তার চোখের ভাষায় সংলাপের চেয়ে বেশি কথা বলেছে। আমির চৌধুরী একজন বাবার সংগ্রাম। প্রথম নাটকের মতো এখানেও আমির চৌধুরী অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র। তিনি শুধু একজন ব্যবসায়ী নন, একজন বাবা। মেয়ের সুখের জন্য তিনি নিজের অহংকার, সামাজিক মর্যাদা এবং পরিচয় সবকিছু লুকিয়ে রাখতে রাজি। এই চরিত্রটি নাটকের মানবিক দিককে আরও শক্তিশালী করেছে। কর্পোরেট দুনিয়ার বাস্তবতা। নাটকের বড় অংশ জুড়ে রয়েছে অফিস রাজনীতি এবং ব্যবসায়িক প্রতিযোগিতা। এখানে শুধু প্রেমের গল্প দেখানো হয়নি, বরং দেখানো হয়েছে কিভাবে একটি বড় প্রতিষ্ঠানের সিদ্ধান্ত হাজারো মানুষের জীবনে প্রভাব ফেলতে পারে। ফিরোজ যখন কোম্পানির দায়িত্ব নেয়, তখন তাকে শুধু নিজের জন্য নয়, পুরো প্রতিষ্ঠানের ভবিষ্যতের জন্য সিদ্ধান্ত নিতে হয়। এখানেই তার চরিত্রের আসল পরীক্ষা শুরু হয়। সোলেমান খানের আগমন গল্পের মোড় ঘুরে যায়। পুরো নাটকের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হলো সোলেমান খানের আগমন। প্রথমে তাকে একজন প্রভাবশালী শিল্পপতি হিসেবে দেখানো হয়, কিন্তু ধীরে ধীরে প্রকাশ পায় এই মানুষটির সাথে ফিরোজের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। যখন দর্শক জানতে পারে সোলেমান খান আসলে ফিরোজের বাবা, তখন গল্প সম্পূর্ণ নতুন দিকে মোড় নেয়। এই দৃশ্যটি নাটকের সবচেয়ে শক্তিশালী মুহূর্তগুলোর একটি। বাবা ছেলের আবেগঘন সম্পর্ক। বহু বছর ধরে বিচ্ছিন্ন থাকা দুই মানুষের গল্প সবসময় দর্শকদের স্পর্শ করে। ফিরোজ তার বাবাকে ঘৃণা করে বড় হয়েছে, অন্যদিকে সোলেমান খান নিজের ভুলের বোঝা নিয়ে বেঁচে আছেন। যখন তাদের মুখোমুখি অবস্থান তৈরি হয়, তখন শুধু ব্যবসার লড়াই নয়, আবেগের লড়াইও শুরু হয়। এই অংশগুলো নাটকের মান অনেক উঁচুতে নিয়ে গেছে। 100 কোটির প্রজেক্ট বাতিল সবচেয়ে বড় ধাক্কা। নাটকের শেষ ভাগে যখন সোলেমান খান 100 কোটির প্রজেক্ট বাতিল করে দেন, তখন পুরো গল্পের উত্তেজনা চরমে পৌঁছে যায়। এই সিদ্ধান্তের ফলে শুধু কোম্পানি নয়, অসংখ্য কর্মচারীর ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়ে। ফিরোজের নেতৃত্ব বড় প্রশ্নের মুখে পড়ে যায়। দর্শকদের মনে তখন একটাই প্রশ্ন, এটা কি শুধুই ব্যবসায়িক সিদ্ধান্ত, নাকি একজন বাবার পরিকল্পিত পরীক্ষা? নাটকের বার্তা। এই নাটকটি কয়েকটি শক্তিশালী বার্তা দিয়েছে। ধনী হলেই খারাপ মানুষ হয় না। সত্য কখনো চিরদিন লুকিয়ে থাকে না। পরিবার হারিয়ে গেলে টাকা দিয়ে সেই শূন্যতা পূরণ করা যায় না। অহংকার মানুষকে ভুল পথে নিয়ে যেতে পারে। ভালোবাসা এবং বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক টিকে না। অভিনয় বিশ্লেষণ ফিরোজ পুরো নাটকের সেরা পারফরম্যান্সগুলোর একটি। কঠোরতা, আবেগ, রাগ এবং ভাঙন সবকিছুই দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। স্নেহা অসাধারণ স্ক্রিন প্রেজেন্স। আবেগঘন দৃশ্যগুলোতে তিনি আলাদা ছাপ ফেলেছেন। আমির চৌধুরী কমেডি এবং আবেগের মিশ্রণে চরিত্রটিকে প্রাণবন্ত করেছেন। সোলেমান খান অল্প সময় উপস্থিত হয়েও পুরো গল্পের কেন্দ্রবিন্দুতে চলে আসেন। শেষ কথা, গরিবের বুক কোটিপতি 2 শুধু একটি সিকুয়েল নয়, বরং প্রথম গল্পের চেয়ে আরও পরিণত এবং গভীর একটি অধ্যায়। এখানে প্রেম আছে, হাসি আছে, পারিবারিক আবেগ আছে, আবার রহস্য এবং কর্পোরেট সংঘাতও আছে। যারা পরিবারকেন্দ্রিক নাটক, আবেগঘন গল্প এবং বড় ধরনের টুইস্ট পছন্দ করেন, তাদের জন্য এই নাটকটি অবশ্যই দেখার মতো। শেষের অসমাপ্ত সংকট এবং বাবা ছেলের সম্পর্কের রহস্য দর্শকদের মনে একটি প্রশ্ন রেখে যায়। ফিরোজ কি তার বাবাকে ক্ষমা করতে পারবে, নাকি 100 কোটির ক্ষতির পর তাদের সম্পর্ক আরও ভেঙে যাবে? আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা বিস্তারিত আলোচনা করব গরিবের বুক কোটিপতি 2 নাটকটি নিয়ে। এটি শুধুমাত্র একটি রোমান্টিক বা পারিবারিক নাটক নয়, বরং এখানে একসাথে রয়েছে ভালোবাসা, পারিবারিক বন্ধন, পরিচয় লুকিয়ে রাখার কৌশল, কর্পোরেট ক্ষমতার লড়াই, বাবা ছেলের বিচ্ছেদ এবং পুনর্মিলনের সম্ভাবনা। প্রথম পর্বে যেখানে গল্পের মূল আকর্ষণ ছিল ধনী পরিবার গরিব সেজে ফিরোজকে পরীক্ষা করা, সেখানে দ্বিতীয় পর্বে সেই পরীক্ষার ফলাফল সামনে এসেছে।
কিন্তু নতুন জীবনে প্রবেশ করেও ফিরোজ এখনও জানে না যে তার চারপাশে থাকা মানুষগুলো আসলে কারা। প্রথম অধ্যায়, ফিরোজের নতুন জীবন। নাটকের শুরুতেই আমরা দেখতে পাই ফিরোজ এখন আর আগের মতো বেকার বা সংগ্রামী যুবক নয়। সে এখন একটি প্রতিষ্ঠিত কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। প্রথম পর্বে তার সততা, পরিশ্রম এবং আত্মসম্মানবোধের কারণে যে সম্মান অর্জন করেছিল সেটিই তাকে এই অবস্থানে নিয়ে এসেছে। তবে ক্ষমতা পাওয়ার পরও ফিরোজের ব্যক্তিত্বে খুব বেশি পরিবর্তন আসেনি। সে এখনও কঠোর পরিশ্রমে বিশ্বাস করে। সে এখনও মনে করে ধনী মানুষদের অনেকেই অহংকারী এবং সাধারণ মানুষের কষ্ট বোঝে না। এই চিন্তাধারাই পরবর্তীতে তার জীবনের সবচেয়ে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। দ্বিতীয় অধ্যায়, স্নেহা ও আমির চৌধুরীর নতুন নাটক। প্রথম নাটকে স্নেহা এবং তার বাবা ফিরোজকে ভালোভাবে বোঝার জন্য গরিবের অভিনয় করেছিলেন। দ্বিতীয় পর্বে সেই অভিনয় আরও বড় আকার ধারণ করে, কারণ তারা এখনও নিজেদের প্রকৃত পরিচয় ফিরোজের সামনে প্রকাশ করতে পারেনি। তারা জানে, যদি ফিরোজ হঠাৎ জানতে পারে যে তার স্ত্রী এবং শ্বশুর আসলে বিশাল সম্পদের মালিক, তাহলে সে হয়তো বিশ্বাস করবে তার সাথে প্রতারণা করা হয়েছে। এই ভয় থেকেই তারা অফিসের সাধারণ কর্মচারীর পরিচয়ে কাজ করতে থাকে। অফিসের ভেতরের মজার পরিস্থিতি। নাটকের অন্যতম বিনোদনমূলক অংশ ছিল অফিসের দৃশ্যগুলো। ভাবুন তো, একজন কোটিপতি শ্বশুর নিজের জামাইয়ের অধীনে সাধারণ কর্মচারী হিসেবে কাজ করছে, আর সেই জামাই প্রতিদিন তাকে নির্দেশ দিচ্ছে। এই দৃশ্যগুলোতে যেমন হাস্যরস আছে, তেমনি আছে আবেগও। কারণ আমির চৌধুরী জানেন, তিনি চাইলে এক মুহূর্তেই সব সত্য প্রকাশ করতে পারেন। কিন্তু তিনি মেয়ের সুখের জন্য চুপ করে থাকেন। ফিরোজের নেতৃত্ব। ফিরোজকে একজন কঠোর কিন্তু ন্যায়পরায়ণ অফিস প্রধান হিসেবে দেখানো হয়েছে। সে ব্যক্তিগত সম্পর্ককে অফিসের কাজে প্রভাব ফেলতে দেয় না। এই কারণে অনেক সময় তার স্ত্রী স্নেহাও তার কঠোর আচরণের শিকার হয়। তবে দর্শক বুঝতে পারে, ফিরোজ খারাপ মানুষ নয়। সে শুধু নিজের নীতির ব্যাপারে অত্যন্ত দৃঢ়। স্নেহার মানসিক দ্বন্দ্ব। পুরো নাটকে সবচেয়ে আবেগঘন চরিত্র সম্ভবত স্নেহা। একদিকে সে তার স্বামীকে খুব ভালোবাসে, অন্যদিকে প্রতিদিন তাকে মিথ্যার আড়ালে থাকতে হচ্ছে। সে চায় ফিরোজ সত্য জানুক, কিন্তু আবার ভয়ও পায়, যদি সত্য জানার পর ফিরোজ তাকে ভুল বুঝে। এই দ্বন্দ্বই চরিত্রটিকে বাস্তব এবং হৃদয়স্পর্শী করে তুলেছে। কর্পোরেট যুদ্ধের সূচনা। গল্পের মাঝামাঝি সময়ে নাটকটি নতুন দিকে মোড় নেয়। এখানে শুধু পারিবারিক সম্পর্ক নয়, ব্যবসায়িক প্রতিযোগিতাও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ফিরোজ একটি বড় ব্যবসায়িক চুক্তি সম্পন্ন করার চেষ্টা করে। এই চুক্তির মূল্য প্রায় 100 কোটি টাকা। কোম্পানির ভবিষ্যৎ অনেকটাই এই প্রকল্পের উপর নির্ভরশীল। সোলেমান খানের প্রবেশ। নাটকের সবচেয়ে শক্তিশালী চরিত্রগুলোর একটি হল সোলেমান খান। প্রথমে তাকে একজন সফল শিল্পপতি এবং ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখানো হয়। তার ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস এবং প্রভাবশালী উপস্থিতি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে। তিনি শুধু একজন ব্যবসায়ী নন, তার অতীতের সাথে ফিরোজের জীবনের গভীর সম্পর্ক রয়েছে। ফিরোজের সবচেয়ে বড় দুর্বলতা। ফিরোজ সবসময় ধনী মানুষদের ঘৃণা করেছে। সে বিশ্বাস করে, ধনীরা সাধারণ মানুষের অনুভূতি বোঝে না। এই কারণে সে প্রথমে সোলেমান খানের প্রস্তাবও গুরুত্ব দিতে চায় না। এখানেই তার চরিত্রের সবচেয়ে বড় দুর্বলতা প্রকাশ পায়। সে মানুষের চরিত্রের আগে তার সামাজিক অবস্থান বিচার করে। নাটকটি খুব সুন্দরভাবে দেখিয়েছে, অতিরিক্ত আদর্শবাদও কখনো কখনো ভুল সিদ্ধান্তের কারণ হতে পারে। সবচেয়ে বড় টুইস্ট, সোলেমান খানই ফিরোজের বাবা। নাটকের সবচেয়ে আবেগঘন এবং চমকপ্রদ মুহূর্ত আসে যখন জানা যায় সোলেমান খান আসলে ফিরোজের নিজের বাবা। এই প্রকাশ পুরো গল্পের গতিপথ বদলে দেয়া। দর্শক তখন বুঝতে পারে, ব্যবসায়িক সংঘাতের পেছনে আসলে বহু বছরের পারিবারিক ইতিহাস লুকিয়ে আছে। বাবা ছেলের বিচ্ছেদ। নাটক পুরোপুরি ব্যাখ্যা না করলেও ইঙ্গিত দেয় যে অতীতে কোনো এক বড় ঘটনার কারণে ফিরোজ এবং তার বাবার সম্পর্ক ভেঙে যায়। ফিরোজ বড় হয়েছে বাবার প্রতি ক্ষোভ নিয়ে। অন্যদিকে সোলেমান খানও নিজের ভুলের বোঝা বয়ে বেড়াচ্ছেন। তাদের প্রতিটি মুখোমুখি দৃশ্য নাটকের আবেগকে অনেক উঁচুতে নিয়ে গেছে। 100 কোটির প্রজেক্ট বাতিল। নাটকের ক্লাইম্যাক্সে ঘটে সবচেয়ে বড় ঘটনা। সোলেমান খান হঠাৎ করে 100 কোটির প্রকল্প বাতিল করে দেন। এই সিদ্ধান্তের ফলে কোম্পানি আর্থিক সংকটে পড়ে। কর্মচারীদের চাকরি ঝুঁকির মুখে পড়ে। ফিরোজের নেতৃত্ব প্রশ্নবিদ্ধ হয়। পুরো অফিসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই মুহূর্তে দর্শকদের মনে অসংখ্য প্রশ্ন তৈরি হয়। সোলেমান খান কি প্রতিশোধ নিচ্ছেন, নাকি তিনি ফিরোজকে জীবনের বড় কোনো শিক্ষা দিতে চাইছেন? নাটকের বার্তা। এই নাটকটি শুধু বিনোদন দেয় না, কিছু গুরুত্বপূর্ণ বার্তাও দেয়া। 1. মানুষকে টাকা দিয়ে বিচার করা যায় না। ধনী মানুষ মানেই খারাপ নয়, গরিব মানুষ মানেই ভালো নয়। 2. সত্য চিরদিন লুকিয়ে থাকে না।
যতই পরিচয় লুকানো হোক, একদিন না একদিন তা প্রকাশ হবেই। 3. পরিবার জীবনের সবচেয়ে বড় সম্পদ। টাকা হারালে ফিরে পাওয়া যায়, কিন্তু সম্পর্ক হারালে তা ফিরিয়ে আনা কঠিন। 4. অহংকার সিদ্ধান্তকে প্রভাবিত করে। ফিরোজের সবচেয়ে বড় শত্রু তার নিজের পূর্বধারণা। অভিনয় বিশ্লেষণ। ফিরোজ এই নাটকের প্রাণ। তার রাগ, কষ্ট, আত্মসম্মান এবং আবেগ সবকিছুই বিশ্বাসযোগ্য লেগেছে। স্নেহা প্রথম পর্বের তুলনা আরও পরিণত চরিত্র। অনেক আবেগঘন দৃশ্যে তিনি আলাদা ছাপ ফেলেছেন। আমির চৌধুরী কমেডি এবং আবেগ দুই ক্ষেত্রেই সফল। সোলেমান খান অল্প সময়ের উপস্থিতিতেই গল্পের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। ভালো দিক: শক্তিশালী পারিবারিক গল্প, বাবা ছেলের আবেগঘন সম্পর্ক, কর্পোরেট ড্রামা, রহস্য এবং টুইস্ট, ভালো অভিনয়, সুন্দর সংলাপ। দুর্বল দিক: কিছু অফিস দৃশ্য অপ্রয়োজনীয়ভাবে দীর্ঘ, কয়েকটি ঘটনা দ্রুত সমাধান করা হয়েছে। সোলেমান খানের অতীত আরও বিস্তারিত দেখানো যেত। ফাইনাল ভার্ডিক্ট: গরিবের বউ কোটিপতি 2 কি শুধু একটি রোমান্টিক নাটকের সিক্যুয়েল নয়। এটি ভালোবাসা, পরিচয়, পারিবারিক সম্পর্ক, ক্ষমা এবং আত্মপরিচয় খুঁজে পাওয়ার গল্প। প্রথম পর্ব যেখানে প্রেমের গল্প ছিল, দ্বিতীয় পর্ব সেখানে জীবনের বাস্তবতা দেখিয়েছে। শেষের 100 কোটির সংকট এবং বাবা ছেলের অসম্পূর্ণ সম্পর্ক দর্শকদের পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করতে বাধ্য করে। পারিবারিক সম্পর্ক, আত্মসম্মান, পরিচয় লুকিয়ে রাখার জটিলতা, কর্পোরেট ক্ষমতার লড়াই এবং এক বাবা ছেলের বহু বছরের বিচ্ছেদের বেদনাময় ইতিহাস। প্রথম পর্বে আমরা দেখেছিলাম কিভাবে কোটিপতি আমির চৌধুরী নিজের মেয়ে স্নেহাকে নিয়ে গরিবের অভিনয় করেছিলেন শুধুমাত্র ফিরোজের ভালোবাসা পাওয়ার জন্য। কারণ ফিরোজ বিশ্বাস করত ধনী মানুষেরা কখনো প্রকৃত ভালোবাসা বুঝতে পারে না। সেই গল্পের সুখের সমাপ্তির পর দর্শক ভেবেছিল সব সমস্যা শেষ। কিন্তু আসলে সেখান থেকেই শুরু হয়েছে আরও বড় ঝড়। ফিরোজের সফলতা কিন্তু মানসিক পরিবর্তন নয়। নাটকের শুরুতেই দেখা যায় ফিরোজ এখন একজন সফল মানুষ। সে একটি বড় প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর। কিন্তু পদবি পরিবর্তন হলেও তার চিন্তাধারা বদলায়নি। সে এখনও মনে করে সমাজের ধনী শ্রেণী সাধারণ মানুষের জীবন নিয়ে খেলা করে। এই মানসিকতা তাকে আত্মবিশ্বাসী করেছে ঠিকই, কিন্তু একই সাথে সংকীর্ণ করে তুলেছে। এখানেই নাটকটি একটি গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা দিয়েছে। অনেক সময় মানুষের অতীত অভিজ্ঞতা তাকে এমনভাবে প্রভাবিত করে যে সে নতুন সত্য গ্রহণ করতে পারে না। ফিরোজ সেই সমস্যারই প্রতীক। স্নেহার সবচেয়ে কঠিন জীবন। প্রথম নাটকে স্নেহার জীবন সহজ ছিল না। কিন্তু দ্বিতীয় নাটকে তার অবস্থা আরও কঠিন। কারণ সে প্রতিদিন নিজের স্বামীর সামনে দাঁড়িয়ে থেকেও নিজের প্রকৃত পরিচয় প্রকাশ করতে পারছে না। একজন স্ত্রী হিসেবে তার কষ্টটা অনেক গভীর। সে জানে সত্য বললে ফিরোজ কষ্ট পাবে। আবার না বললেও একদিন সত্য প্রকাশ পেলে সম্পর্ক ভেঙে যেতে পারে। এই দ্বন্দ্বই নাটকের আবেগের মূল শক্তি। প্রতিটি দৃশ্যে মনে হয় স্নেহা যেন নিজের হৃদয়ের বিরুদ্ধে যুদ্ধ করছে। আমির চৌধুরী নাটকের অদৃশ্য নায়ক। অনেকেই ফিরোজকে প্রধান চরিত্র মনে করলেও আমার কাছে এই নাটকের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র আমির চৌধুরী। কারণ তিনি এমন একজন বাবা যিনি নিজের সম্মান, সম্পদ, সামাজিক অবস্থান সবকিছু ত্যাগ করতে প্রস্তুত শুধুমাত্র মেয়ের সুখের জন্য। একজন কোটিপতি মানুষ অফিসে সাধারণ কর্মচারীর মতো কাজ করছেন। জামাইয়ের বকুনি খাচ্ছেন। কখনো নিজের পরিচয় প্রকাশ করছেন না। এই আত্মত্যাগের পেছনে রয়েছে একজন বাবার নিঃস্বার্থ ভালোবাসা। অফিস ড্রামা কেন গুরুত্বপূর্ণ? অনেক দর্শক হয়তো মনে করতে পারেন অফিসের দৃশ্যগুলো অতিরিক্ত। কিন্তু আসলে এই অংশগুলো নাটকের অন্যতম ভিত্তি। কারণ এখানেই দেখা যায় ফিরোজ আসলে কেমন মানুষ। সে দুর্নীতি পছন্দ করে না, অলসতা পছন্দ করে না, সম্পর্কের কারণে কাউকে ছাড় দেয় না। এই বৈশিষ্ট্যগুলো তাকে একজন আদর্শ নেতা বানা। কিন্তু একই সাথে এই কঠোরতাই তাকে বাস্তব জীবনের সমস্যায় ফেলে। ধনী মানুষদের প্রতি ঘৃণা ফিরোজের ট্র্যাজেডি। ফিরোজের সবচেয়ে বড় শক্তি তার নীতি। আর সবচেয়ে বড় দুর্বলতাও তার নীতি। সে এতটাই দৃঢ়ভাবে বিশ্বাস করে যে ধনী মানুষরা খারাপ, যে কোনো ব্যতিক্রমকে সে গ্রহণ করতে পারে না। নাটকের এই অংশটি বাস্তব জীবনের সাথেও মিলে যায়। আমরা অনেক সময় একটি অভিজ্ঞতার ভিত্তিতে পুরো একটি শ্রেণীকে বিচার করি। ফিরোজও সেই ভুলটাই করেছে। সোলেমান খানের এন্ট্রি নাটকের মোড় ঘুরে যায়। গল্পের মাঝামাঝি সময়ে প্রবেশ করেন সোলেমান খান। প্রথম দিকে তাকে শুধু একজন বড় ব্যবসায়ী হিসেবে দেখানো হয়। কিন্তু ধীরে ধীরে বোঝা যায় এই মানুষটি শুধুমাত্র ব্যবসায়িক চরিত্র নন।
তার উপস্থিতি ফিরোজের জীবনের সাথে গভীরভাবে জড়িত। যে মুহূর্তে জানা যায় সোলেমান খান আসলে ফিরোজের বাবা, তখন পুরো নাটকের আবেগীয় ভিত্তি পাল্টে যায়। দর্শক বুঝতে পারে এতদিন যা দেখছিল সেটা আসলে গল্পের অর্ধেক। বাবা ছেলের সম্পর্কের বেদনাময় ইতিহাস। নাটকে পুরো অতীত দেখানো না হলেও বিভিন্ন সংলাপ এবং ইঙ্গিত থেকে বোঝা যায় যে ফিরোজের শৈশব সুখের ছিল না। তার জীবনে বাবার অনুপস্থিতি একটি গভীর ক্ষত তৈরি করেছে। সে মনে করে তার বাবা তাকে ছেড়ে চলে গিয়েছিল। অন্যদিকে সোলেমান খানের চোখে সবসময় এক ধরনের অপরাধবোধ দেখা যায়। মনে হয় তিনি নিজের ভুল শুধরে নেওয়ার সুযোগ খুঁজছেন। এই মানসিক দ্বন্দ্ব নাটকের সবচেয়ে শক্তিশালী আবেগীয় স্তর তৈরি করেছে। 100 কোটির প্রজেক্ট শুধু ব্যবসা নয়, একটি পরীক্ষা। যখন সোলেমান খান 100 কোটির প্রজেক্ট বাতিল করেন, তখন সবাই এটাকে ব্যবসায়িক সিদ্ধান্ত হিসেবে দেখে। কিন্তু আমার ব্যক্তিগত বিশ্লেষণ হল, এটি শুধুমাত্র ব্যবসার সিদ্ধান্ত নয়, বরং এটি ফিরোজকে পরীক্ষা করার একটি উপায়। সোলেমান খান দেখতে চান তার ছেলের সংকটের সময় কিভাবে সিদ্ধান্ত নেয়া। সে কি ভেঙে পড়বে, নাকি লড়াই করবে? এই প্রশ্নগুলোই নাটকের ভবিষ্যৎ কাহিনীর ভিত্তি তৈরি করছে। নাটকের গভীর বার্তা। এই নাটকটি শুধু বিনোদনের জন্য বানানো হয়নি। এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা রয়েছে। ভালোবাসা কখনো সম্পদের উপর নির্ভর করে না। স্নেহা ফিরোজকে ভালোবেসেছে তার চরিত্রের জন্য। ফিরোজ স্নেহাকে ভালোবেসেছে তার সরলতার জন্য। কোথাও টাকার গুরুত্ব ছিল না। সত্য গোপন করলে তার মূল্য দিতে হয়। স্নেহা এবং আমির চৌধুরী ভালো উদ্দেশ্যে মিথ্যা বললেও সেই মিথ্যার ফল তাদের ভোগ করতে হয়েছে। পরিবার জীবনের সবচেয়ে বড় শক্তি। ফিরোজ যত বড় অফিসারই হোক, তার জীবনের সবচেয়ে বড় শূন্যতা ছিল পরিবার। অহংকার এবং পূর্বধারণা মানুষের বিচার বুদ্ধি নষ্ট করে। ফিরোজের প্রতিটি বড় সমস্যার পেছনে তার পূর্বধারণা কাজ করেছে। নাটকের সবচেয়ে স্মরণীয় দৃশ্যগুলো: স্নেহার পরিচয় লুকিয়ে অফিসে কাজ করা, আমির চৌধুরীর কর্মচারী সেজে থাকা, ফিরোজের কভর অফিস মিটিং, সোলেমান খানের প্রথম আবির্ভাব, বাবা ছেলের পরিচয় প্রকাশ, 100 কোটির প্রজেক্ট বাতিল, কোম্পানির কর্মচারীদের হতাশা, স্নেহার আবেগঘন নীরবতা। যদি এই নাটকের তৃতীয় পর্ব আসে, আমার ধারণা তৃতীয় পর্বে আমরা দেখতে পারি ফিরোজ সত্য জেনে স্নেহার উপর ক্ষুব্ধ হবে, আমির চৌধুরীর পরিচয় প্রকাশ পাবে, সোলেমান খান এবং ফিরোজের সম্পর্ক নতুনভাবে গড়ে উঠবে। 100 কোটির সংকট কাটিয়ে ওঠার লড়াই শুরু হবে। পরিবার বনাম অহংকার, এই দ্বন্দ্বই গল্পের মূল বিষয় হবে। শেষ কথা, গরিবের বউ কোটিপতি 2 এমন একটি নাটক যা প্রথমে রোমান্টিক কমেডি মনে হলেও ধীরে ধীরে পারিবারিক ড্রামা, কর্পোরেট থ্রিলার এবং আবেগঘন সম্পর্কের গল্পে রূপ নেয়া। এখানে প্রেম আছে, হাসি আছে, কষ্ট আছে, বিশ্বাসঘাতকতার ভয় আছে, আবার হারিয়ে যাওয়া সম্পর্ক ফিরে পাওয়ার আশাও আছে। সব মিলিয়ে এটি শুধু একটি নাটক নয়, বরং মানুষকে বিচার করার আগে তাকে বোঝার একটি শিক্ষা। ফাইনাল রেটিং।